প্রতিদিন রাতে যখন আমি মামার সাথে ঘুমাতে যেতাম মামা বলতেন মাঝখানে শুয়ে পড়ো, এটা সবার জন্য সুবিধা হবে। প্রথমে আমি ভেবেছিলাম এটি শুধু সাধারণ কথা, কিন্তু তার কথায় যেন অন্যরকম কিছু ইঙ্গিত ছিল। এক রাতে যখন মামি গভীর ঘুমে ছিলেন এবং ঘরের পরিবেশ ছিল একদম নিস্তব্ধ, তখন আমি ঘুমের মধ্যে হঠাৎ কাঁধে কিছু অস্বাভাবিক অনুভব করলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল হচ্ছে বা এটি আমার কল্পনা, কিন্তু সেই স্পর্শটি ধীরে ধীরে কাঁধ থেকে নিচের দিকে সরে যেতে থাকে। সঙ্গে সঙ্গে আমার হৃদস্পন্দন দ্রুত হতে থাকে এবং মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এটা আসলে কি ঘটছে? আমি একটি সরে দাঁড়িয়ে তাদের দিকে তাকালাম। তখন চোখে এক অদ্ভুত চিন্তা ভর পড়ছিল, যা আমাকে বিভ্রান্ত করছিল। বাইরে যাওয়ার জন্য একটা কারণ খুঁজতে লাগলাম। ঠিক তখনই মামা আমার হাত ধরে আটকে রাখতে চেষ্টা করলেন। এরপর আমি পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে লাগলাম। কিছুদিন পরে মামা আবার রাতে আমার ঘরে ঘুমাতে এলেন। সেদিন আমি মাটিতে বিছানা পাতিনি, বরং নিজের বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় আমাকে শুয়ে থাকতে দেখে মামা খুশি হলেন। কিছুক্ষণ পর ঘরের আলো নিভিয়ে দেওয়ার পরে তার অভ্যেস মতো হাত আমার গায়ে এসে পড়ল। এবার আমি কিছু বললাম না বা কোনো প্রতিক্রিয়া দেখালাম না। আমার নাম পূজা, আমি অষ্টাদশী এক তরুণী। আমার গায়ের রং ছিল ফর্সা, যা আমাকে আকর্ষণীয় করে তুলত। যখনই বাইরে বের হতাম সবাই আমার দিকে তাকিয়ে থাকত। আমি নিজের শরীরের ভালো যত্ন নিতাম। বন্ধুরা, আজকের গল্পটা খুবই স্পেশাল হতে চলেছে, তাই কেউ মিস করো না। দয়া করে গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কয়েকদিন আগে আমার মামি আমাকে তাদের বাড়িতে নিয়ে এসেছিলেন, তবে এটি গরমে ছুটি কাটানোর জন্য নয়, বরং এক বিশেষ কারণ ছিল। মায়ের সঙ্গে মামির বন্ধুত্ব থাকায় মায়ের কথায় আমি মামির কাছে এসেছিলাম। তানিয়া মামি আমার নিজের মামি নন। ফোনে জানানো হয়েছিল যে তানিয়া মামি আমাকে নিয়ে যেতে আসছেন এবং কিছুদিন তার বাসায় থাকতে হবে। মা বাবা দুজনেই চাকরিজীবী। কিছুদিন আগেই মায়ের বদলি হয়েছে। সেই নতুন পোস্টিংয়ের গ্রামে বিদ্যুৎ বা পানির ভালো ব্যবস্থা নেই। মা সেখানে যোগ দেওয়ার আগেই গ্রামটি দেখে এসেছিলেন এবং পুরো পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। গ্রামের অবস্থা জানার পর বাবা মাকে পরামর্শ দিলেন প্রমোশন স্থল পরিবর্তন করাতে। এর জন্য মাকে হেডকোয়ার্টারে যেতে হয় এবং বাবা মা সেখানেই চলে গেলেন। ফেরার পথে তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে। সকালবেলা বের হলেও বিকেল হতে বাড়ি ফেরেনি দেখে চিন্তা হচ্ছিল। সন্ধে মায়ের ফোন এলে জানতে পারি দুর্ঘটনার কথা। মা জানালেন তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো, তবে বাবা প্রায় 1 মাসের জন্য হাসপাতালে থাকবেন। মা আমাকে সাহস দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আমায় না ফেরা পর্যন্ত তুমি এক বান্ধবীর বাড়িতে থাকবে। তানিয়া মামি তোমাকে নিতে আসছেন। কিছুক্ষণের মধ্যেই মায়ের ওই বান্ধবী এলেন। মামিকে দেখেই আমি জড়িয়ে ভরে কেঁদে ফেললাম। কিছু বলতে চাইছিলাম, কিন্তু মামি সান্ত্বনা দিয়ে বললেন, তোমার মা বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবেন, চিন্তা করো না। এই ছিল প্রথমবার মামির বাড়িতে আসা। ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে থাকতে কখনো ভালো লাগেনি, তবে এই দুর্ঘটনার পর মামির বাড়ি আমার জন্য আশ্রয়স্থল হয়ে উঠল। বাড়িতে পৌঁছে প্রথমবার মামার সঙ্গে পরিচয় হল। তিনি আমাকে স্নেহের সঙ্গে গ্রহণ করলেন। মা বাবার দুর্ঘটনার কথা শুনে তার চোখেও জল এলো। আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলেন। তিনি বললেন, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, কোনো কিছু প্রয়োজন হলে দ্বিধা করো না। কথাগুলো আন্তরিক শোনালেও পরে বুঝতে পারি যে সবকিছু হয়তো তেমন ছিল না। সেই সময় আমার বয়স ছিল 18। কিছুদিন আগেই 12তম শ্রেণীর পরীক্ষা শেষ করে ছুটি কাটাচ্ছিলাম। এই দুর্ঘটনার পরে মা বাবা নিরাপদে আছেন শুনে কিছুটা স্বস্তি পেলেও মন থেকে হাসি চলে গিয়েছিল। পরের দিন সকালে টিভির সামনে বসে থাকলেও মনোযোগ ছিল না, শুধু মা বাবার কথা ভাবছিলাম আর চোখে অশ্রু ছিল। তখন মামি এসে পাশে বসলেন। চোখের জল মুছে বললেন, এভাবে কেঁদো না, বেশি কাঁদলে মনে নেতিবাচক চিন্তা আসে। মামাও পাশে এসে বললেন, এভাবে কাঁদলে তোমার বাবার সুস্থ হতে দেরি হবে এবং তাদের সঙ্গে দেখা হতেও দেরি হতে পারে। এরপরও মন ম্লান দেখে মাম বললেন, তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমার কাছে একটা মজার পরিকল্পনা আছে। তারপর মামা আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং কিছু নতুন পোশাক দেখালেন যা আমার জন্য কিনে রেখেছিলেন। একটি সুন্দর ফ্রক পরিয়ে দিলেন, যা পরে আমি নিজেকে সত্যিই খুব ভালো লাগছিল। আমার সাজসজ্জা আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল। এরপর মাম বললেন, আচ্ছা এবার তোমার কয়েকটা ছবি তুলি। নতুন পোশাকে নিজেকে দেখে বেশ ভালো লাগছিল। তখনই মামা বাইরে থেকে ফিরে এলেন এবং আমাকে দেখে প্রশংসা করতে শুরু করলেন। মামা আমার হাত ধরে একটু নাচ শুরু করলেন। কিছুক্ষণ পর মামি এসে আমাদের নাচ থামিয়ে বললেন, চলো এবার ছবি তুলি। তারা আমার অনেকগুলো ছবি তুললেন। এরপর মামা আমার সঙ্গে ছবি তুলতে এলেন। ছবি তোলার সময় লক্ষ্য করলেন তার হাত বারবার আমার পিঠে চলে আসছিল, কিন্তু মামি এসব দেখে খেয়াল করেননি। তিনি হাসি মুখে ছবি তুলতেই ব্যস্ত ছিলেন। মামার এই আচরণ ক্রমশ অস্বস্তিকর হয়ে উঠছিল। আমি
তাদের বাড়িতে আসার পর থেকেই মামা আমার খুব কাছে থাকার চেষ্টা করছিলেন, যা আমার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। অবস্থা বুঝে আমি ধীরে ধীরে নিজেকে সরিয়ে আমার ঘরে চলে গেলাম। সেই রাতে মামি আমার ঘরে এসে বললেন, আজ থেকে তুমি আমার ঘরে ঘুমাবে। একা ঘরে থাকলে সারা রাত মা বাবার কথা ভেবে কাঁদবে। মামি যা বললেন তাতে আমি রাজি হয়ে গেলাম এবং তার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। তবে খেয়াল করলাম আমাকে মামু ও মামার মাঝখানে ঘুমাতে হবে। প্রথমে একটু অস্বস্তি লাগলো, মামিকে না বলতে পারলাম না। লাইট বন্ধ করার পর হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার শরীরে স্পর্শ করছে। বুঝতে পারলাম এটি একজন পুরুষের হাত, তাই হাতটি সরিয়ে মামকে দেখতে দিলাম যাতে তিনি এটি বুঝতে পারেন। তানিয়া মামি তখন ঘুমিয়েছিলেন, তবে হঠাৎ বুঝতে পারলেন যে হাতটি আমার দিকে ছিল। তখনই তিনি আলো জ্বালালেন এবং আমাকে ঠিক করে শুইয়ে দিলেন। এরপর তিনি এসে আমার পাশে শুয়ে পড়লেন। পরের দিন সকালে তৈরি হয়ে বসেছিলাম, ভাবছিলাম মামি ও মামার সঙ্গে দিন কাটানো এটি আমার একমাত্র সুযোগ। মামি তখন রান্নাঘরে ছিলেন। হঠাৎ তার চিৎকার শুনে দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেলাম এবং দেখলাম মামি পড়ে গেছেন, তার হাঁটুর ওপর আঘাত লেগেছে। মনটা কেঁপে উঠল। দ্রুত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, মামি, আপনি ঠিক আছেন তো? তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। মামা তৎক্ষণাৎ রান্নাঘরে এসে তাকে উঠতে সাহায্য করলেন, তবে তিনি দাঁড়াতে পারছিলেন না। মামা আমাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার চেক আপ করে জানালেন মামুর হাঁটুর ফ্র্যাকচারের জন্য প্লাস্টারে বাধা থাকবে। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। ভাবলাম এখন বাড়ির সব কাজ আমাকে সামলাতে হবে। প্রায় 2 ঘন্টা পর আমরা হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। মামি ব্যথায় কাতর থাকলেও হাসি মুখে বললেন, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। সেই সন্ধ্যায় রান্নার দায়িত্ব আমার ওপর পড়ল। রান্নাঘরে ঢোকার আগে মা আমাকে নিজের একটা গাউন পরতে দিলেন এবং আমি রান্না শুরু করলাম। প্রথমে রান্নাঘর পরিষ্কার করলাম, তারপর সবজি রান্না শুরু করলাম। সবজি রান্নায় আমি বেশ দক্ষ ছিলাম, তবে রুটি বেলতে গিয়ে কিছুটা সমস্যায় পড়লাম, কারণ রুটি বানানোর অভ্যেস ছিল না। রুটি বানানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু রুটিগুলো ঠিকমতো হচ্ছিল না। ঠিক তখন এই মামা পিছন থেকে এসে আমাকে শক্ত করে ধরে বললেন, তুমি তো রুটি বানাতে পারছো না, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। তিনি আমার হাত ধরে রুটি বেলার চেষ্টা করতে লাগলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তার শেখানোর অজুহাতে অন্য উদ্দেশ্য ছিল। বারবার তার শরীর আমার কাছাকাছি চলে আসছিল এবং আমাকে অন্যভাবে স্পর্শ করার চেষ্টা করছিলেন। তার এই মনোভাব বুঝতে পেরে সাথে সাথে আমি নিজেকে সরিয়ে নিলাম এবং বললাম, মামা, দরকার নেই, আমি নিজেই বানিয়ে নেব। আর যদি এত অসুবিধে হয় তাহলে কোনো কাজের লোক রেখে দিন। আমার কথায় তিনি অপ্রস্তুত হয়ে রান্নাঘর ছেড়ে চলে গেলেন। পরে রাতে মামি আমার বানানো অসম্পূর্ণ রুটিগুলো খেয়ে নিলেন এবং আমাকে বললেন, তুমি ভালো করেছ মা। সেই রাতে শোবার সময় মামা আমার ঘরে এসে বললেন, তুমি কি আজ মামির রুমে ঘুমাতে যাচ্ছ না? আমি তাকে জানালাম, না মামা, আজ আমি আসতে পারবো না। মামের পায়ে ব্যথা রয়েছে। আমার অবচেতন মনে যদি তার পায়ে লাগিয়ে দিই তবে তিনি কষ্ট পাবেন, সেটা আমি চাই না। মামা বললেন, ঠিকই বলেছ, আমারও এরকম অভ্যেস আছে। আমার হাত পা ভুল করে তানিয়ার প্লাস্টারের উপর পড়লে তাকেও ব্যথা লাগতে পারে। একটি কাজ করি, আমি আমার কম্বল নিয়ে তোমার ঘরে শুয়ে পড়ি, তাহলে তোমার মামিও শান্তিতে ঘুমাতে পারবে। আমি কিছু বলার সুযোগ পেলাম না, কারণ বাড়ি তো তারই ছিল। কিছুক্ষণ পর মামা তার কম্বল নিয়ে আমার ঘরে এলেন। তখন আমি বললাম, মামা, আমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই, ফোনটা একটু দিতে পারবেন? মামা বললেন, কাল সকালে কথা বলিয়ে দেব। আমি মায়ের খোঁজ খবর জানতে চেয়েছিলাম। তখন মামা জানালেন যে মা বাবা দুজনেই ভালো আছেন। বাড়ি থেকে বেরোনোর সময় মোবাইল আনতে ভুলে গিয়েছিলাম, তাই মামার কাছ থেকে প্রায়ই তাদের খবর জানতে চাইতাম। একের পর এক প্রশ্ন করতে থাকায় মামা একসময় মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন। আমার মামার উপর এতটা ভরসা ছিল না, তাই আমি নিজের বিছানা মাটিতে পেতে সেখানে শুয়ে পড়লাম। এইভাবে কিছুদিন কেটে গেল। মামির বাড়িতে আসার পর কয়েকটি দিন পেরিয়ে গেছে। পায়ে প্লাস্টার থাকায় তিনি স্নান করতেও অসুবিধায় পড়ছিলেন। একদিন মাম বললেন, এভাবে স্নান না করে বসে থাকাটা আমার ভালো লাগছে না, তুমি কি আমাকে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে পারবে? আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। মামের জন্য ডেটল মিশ্রিত কুসুম গরম জল এবং তুলো কাপড় নিয়ে এলাম। তারপর তার মুখ পরিষ্কার করতে শুরু করলাম। কিছুক্ষণ পর মামা ঘরে এলেন। আমি তখন মামির ঘাটার কাছাকাছি পরিষ্কার করছিলাম। আমাকে এভাবে পরিষ্কার করতে দেখে মামা বললেন, মা, তুমি কি করছো? ঠিকমতো যত্ন নিচ্ছ না? এরপর তিনি বললেন, আচ্ছা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে পরিষ্কার করতে হয়, বলে মামা আমাকে ঘরের বাইরে নিয়ে গেলেন এবং পরিষ্কারের পদ্ধতি শেখাতে লাগলেন। মামার আচরণে কিছুটা অস্বস্তি লাগছিল, তাই দ্রুত নিজেকে দূরে সরিয়ে নিলাম। এরপর বিকেলে মাম ঘুম থেকে উঠলে তাকে চা দিয়ে এলাম। তখন আমি তাকে আমার মা বাবার ব্যাপারে জিজ্ঞাসা করলাম এবং বললাম যে আমার তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। মামা বললেন, তোমার মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, মা বাবা দুজনেই ভালো আছেন এবং কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবেন। মামার কথাই আমি স্বস্তি পেলাম এবং মনে মনে ভাবলাম সারাদিন কাজ করেও মামার শরীরের যত্ন নিয়ে তাকে সুস্থ করে তুলব। সেই রাতে মামা আমার ঘরে এসে বললেন, তুমি কি আজ মামির রুমে ঘুমাতে যাচ্ছ না? আমি তাকে জানালাম, না মামা, আজ আমি আসতে পারবো না, মামের পায়ে ব্যথা রয়েছে,
আমার অবচেতন মনে যদি তার পায়ে লাগিয়ে দিই তবে তিনি কষ্ট পাবেন, সেটা আমি চাই না। মামা বললেন, ঠিকই বলেছ, আমারও এরকম অভ্যেস আছে। আমার হাত পা ভুল করে তানিয়ার প্লাস্টারের ওপর পড়লে তাকেও ব্যথা লাগতে পারে। একটি কাজ করি, আমি আমার কম্বল নিয়ে তোমার ঘরে শুয়ে পড়ি, তাহলে তোমার মামিও শান্তিতে ঘুমাতে পারবে। আমি কিছু বলার সুযোগ পেলাম না, কারণ বাড়ি তো তারই ছিল। কিছুক্ষণ পর মামা তার কম্বল নিয়ে আমার ঘরে এলেন। তখন আমি বললাম, মামা, আমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই, ফোনটা একটু দিতে পারবেন? মামা বললেন, কাল সকালে কথা বলিয়ে দেব। আমি মায়ের খোঁজ খবর জানতে চেয়েছিলাম। তখন মামা জানালেন যে মা বাবা দুজনেই ভালো আছেন। বাড়ি থেকে বেরোনোর সময় মোবাইল আনতে ভুলে গিয়েছিলাম, তাই মামার কাছ থেকে প্রায়ই তাদের খবর জানতে চাইতাম। একের পর এক প্রশ্ন করতে থাকায় মামা একসময় মুখ ফিরিয়ে শুয়ে